আমরা দেখতে পাচ্ছি নির্বাচনী প্রচারণায় বিএনপি এবং জামায়াতের দুই প্রধান বক্তব্য দিচ্ছেন এবং পরস্পরের বক্তব্য খণ্ডন করার চেষ্টা করছেন। এটাকে নিয়ে কেউ কেউ বলছেন যে তারা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন কিনা, এটা রাজনীতির জন্য ভালো হচ্ছে কিনা। আমি মনে করি দ্যাটস ফাইন, সোফার যেভাবে হচ্ছে, যতটুকু হয়েছে খুবই ভালো। রাজনীতিতে এইটুকু থাকতেই হবে, নির্বাচনী রাজনীতিতে এটা খুবই স্বাভাবিক ব্যাপার। ইনফ্যাক্ট গতকাল একটা ইন্টারেস্টিং ডিবেটে দুজনই পার্টিসিপেট করেছেন, গতকাল বা তার আগের দিন। আমরা খেয়াল করেছি যারা তারেক রহমান গুপ্ত শব্দটা এখন ব্যবহার করছেন, একবার ফান করে, এখন আবার সিরিয়াসলিও বলছেন। উনি রাইটলি তার দলের একটা চ্যালেঞ্জ বা সংকট আইডেন্টিফাই করতে পেরেছেন এবং জামাতের আমি সেটাকে জবাবও দিয়েছেন। আগে দেখা যাক জনাব তারেক রহমান কি বলছেন। তিনি বলছেন একটা সমাবেশে, আমাদের সতর্ক থাকতে হবে যেন কোনো ষড়যন্ত্র করে কেউ আবার আপনাদের ভোটের অধিকারকে কেড়ে নিতে না পারে। অনেকে এসে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে, যারা আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে দেখা মাত্র তাদের বলবেন গুপ্ত তোমরা। কারণ আমরা গত 16 বছর দেখিনি, মানে তাদের দেখিনি। তারা ওদের সঙ্গে মিশেছিল যারা 5 তারিখে পালিয়ে গিয়েছিল, ক্লিয়ার ইন্ডিকেশন। আওয়ামী লীগের সাথে মিলে মিশেছিল এবং অনেকে বিভ্রান্তি তৈরি করতে চাইবে। এবং আমাদের বলা বাহুল্য, গুপ্ত মানে হচ্ছে তারা প্রিটেন্ড করবে তারা বিএনপির বা বিএনপির শুভাকাঙ্ক্ষী, এইরকম। জামাতের আমির জবাব দিয়েছেন। তিনি বলছেন, এই প্রশ্নটা সামনে এনে, এসব বাদ দিন, সমালোচনার আয়নায় নিজের চেহারা দেখুন। নিজেরাই যারা গুপ্ত হয়ে উধাও হয়ে গিয়েছিল বছরের পর বছর, যারা মজলুমদেরকে বলে তারা নাকি গুপ্ত আর সুপ্ত, ভাই একটু নিজের দিকে তাকান সবাই, এটাই ভালো হবে। আয়নার নিজের চেহারা দেখে অন্যটা দেখে লাভ নেই। খুবই ভুল তুলনা। মানে আমি বুঝতে পারি যে জামাতের আমির এই ব্যাপারে সঠিক জবাব দিতে পারছেন না। জনাব তারেক রহমানকে ইন্ডিকেট করেছেন, কোনো সন্দেহ নাই। তিনি খুব স্পষ্টভাবে বলছেন নিজেরা যারা গুপ্ত হয়ে উধাও হয়ে গিয়েছিল বছরের পর বছর, বা বিএনপির আরো কাউকে এই ধরনের আলাপ করছেন। ধরুন আমরা তারেক রহমানের কথা যদি বলি বা বিএনপির আরেক নেতা কর্মীর কথা বলি, অনেকেই গা ঢাকা দিয়েছেন। দেশের ভেতরে যারা রাজনীতি করেছেন প্রয়োজনে তারা লুকিয়ে থেকেছেন। এটা যুদ্ধের সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটা কৌশল। জনাব তারেক রহমান দেশের বাইরে, তাকে চলে যেতে হয়েছিল, তাকে মৃত্যু পথযাত্রী করে এরকম ভাবে আহত করা হয়েছিল, যেটা বাংলাদেশের ইতিহাসে খুবই বিরল। যার বাসক তিনি এখনো দেন, তিনি টাইমের সাথে সাক্ষাৎকারে সেটা বলেছিল, এখনো তার শীতে বেশি হলে সমস্যা হয়। সেই মানুষটা চলে গিয়েছিলেন, কিন্তু উনি দেশে আসতে পারেননি, মানে এক্সিস্টিং সিচুয়েশনে। কিন্তু গুপ্ত বলতে যাবো উনি বা বিএনপির আর কোনো নেতা না। বিএনপির আরো কোনো নেতা দেশের বাইরে গিয়ে থাকতে পারেন, দেশের মধ্যে তারা কোনো না কোনোভাবে পালিয়ে বেড়াতে পারেন আওয়ামী লীগের হাতে গ্রেফতার হওয়া থেকে বাঁচার জন্য। আওয়ামী লীগের হাতে গ্রেফতার হওয়া মানে গুম হয়ে যাওয়া, আওয়ামী লীগের হাতে গ্রেফতার হওয়া মানে জেলে চলে যাওয়া, এক্সট্রাডিশন কিলিং, টর্চার, কি না, সেগুলো থেকে বাঁচার জন্য, বেঁচে থেকে আন্দোলন করার জন্য অনেকেই এই কাজ করেছেন। বিশেষ করে 23 সালে যখন টানা আন্দোলন হচ্ছিল, 22 সালের শেষ থেকে শুরু করে 23 সাল পুরোটা, তখন অনেকেই নানান জায়গায় লুকিয়ে থাকতে হয়েছে, পালিয়ে থাকতে হয়েছে। এটা যুদ্ধের খুব কমন কৌশল। এটা গুপ্ত না, কারণ বিএনপির কেউ গিয়ে আওয়ামী লীগের ভেতরে কমিটিতে থেকে, আওয়ামী লীগের অংশ হয়ে, আওয়ামী লীগের কোনো সংগঠনের হয়ে আওয়ামী লীগ ভাব ধরে সার্ভাইভ করতে চায়নি। বরং আওয়ামী লীগের এটা একটা বিরাট ব্যর্থতা ছিল। তারা এই বল প্রয়োগ তো বটেই, লোভ সহ নানা কিছু করেও বিএনপির মানুষজনকে সেই জায়গায় নিতে যায়নি। সুতরাং গুপ্ত বলতে যে আলাপটা আছে সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছিল, সেটা মূলত এটাকে মুনাফেকি বলে। বিএনপির কেউ মুনাফেকি করেনি। যুদ্ধের জন্য প্রয়োজনে লুকিয়ে থাকা, প্রয়োজনে কোথাও থাকা, এই জরুরি সময়, এগুলো ইসলামেরও ভেরি মাচ ট্র্যাডিশনের পার্ট। কিন্তু আমি আওয়ামী লীগ হয়ে নিজে সার্ভাইভ করছি, কিন্তু না, আবার যখন প্রয়োজন হলে এসে বলছি না আমি তো জামাত করি, আমি শিবির করি। শিবিরের নেতাদের সম্পর্কে আওয়ামী লীগের কমিটিতে থাকার অভিযোগ আছে। আবরার ফাহাদকে যারা হত্যা করেছে যে ছাত্রলীগরা, তাদের মধ্যে ছাত্র শিবির আছে বলে অভিযোগ আছে। এই কারণেই সম্ভবত অনেকে বলতে শুনছি জনাব শিশির মনির ওই কয়েকজনের পক্ষে দাঁড়িয়েছিলেন, কারণ তারা আদতে শিবির। না হলে শিশির মনির আবরার হত্যাকারীদের পক্ষে থাকার কি যুক্তি দিতে পারেন? আমরা এটাই বলতে চাইছি। গুপ্ত হওয়া মানে হলো মুনাফেকি। বিএনপি মুনাফেকি করে, বিএনপির অনেক দোষ আছে। বিএনপি নিখুঁত সংগঠন না, তার দলের লোকজনের অন্যায় আছে, কোনো কোনো ক্ষেত্রে জনগণের উপর অবিচার করার অভিযোগ আছে, আগে ছিল, 5 আগস্টের পরবর্তী সময় আছে। কিন্তু এই অভিযোগ বিএনপিকে করা যাবে না যে মুনাফেক ছিল। মুনাফেক শব্দটা, মুনাফেকি ইনফ্যাক্ট এক্সক্লুসিভলি এটা জামাতের চরিত্র। গুপ্ত বলতে জনাব তারেক রহমান রাইটলি সেটাকেই বুঝিয়েছেন। এবং আমি আশা করি বিশেষ করে এই শব্দটা যদি এখন জেনজিরা প্রচুর ব্যবহার করছেন, জেনজিরা দেখছেন, তিনি তাদেরকেও কানেক্ট করতে পারছেন এবং জনগণের সামনে এদের চরিত্রটা প্রকাশ করতে পারছেন। আর দুজন পাল্টাপাল্টি যতটুকু বলছেন, এটাকে নিয়ে আমাদের সমস্যা পড়ার কিছু নাই। একদল আরেক দলের সংকট সমস্যা কোথায় আছে সেটা বলবেন। রাজনীতি মানেই সেটা, নির্বাচনী রাজনীতি মানে সেটা। এবং এখন পর্যন্ত আমি প্রায় বলি, দুই নেতাই যথেষ্ট শালীনভাবেই পরস্পর সমালোচনা করছেন, খানিকটা আক্রমণ করছেন। এগুলো কোনোটাই কোনো সমস্যা নেই। গতকাল রাতের দিকে বেশ বিতর্ক শুরু হয়েছে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের একটা এক্স হ্যান্ডেলের স্ট্যাটাসকে নিয়ে। এটা তার স্ট্যাটাস কিনা সেটা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে, কারণ তার কিছুক্ষণ পরেই তিনি
মানে ওই অ্যাকাউন্টে বলা হয়েছে জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে এবং যা যা লেখা হয়েছে যেটা তার কোনো বক্তব্য না। তার মানে পরের স্ট্যাটাসটা এরকম বোঝাচ্ছে যে এক্স হ্যান্ডেলটা এক্স অ্যাকাউন্টটা জামাত আমিরের আবার কন্ট্রোলে এসছে, মানে একবার হ্যাকড হয়েছে, খুব অল্প সময়ের মধ্যে হ্যাকড হয়ে একটা স্ট্যাটাস দিয়ে দেওয়া হয়েছে, খুব অল্প সময়ের মধ্যে সেটা আবার রিকভার করা গেছে। এগুলো নিয়েও নানান বিতর্ক হচ্ছে, লোকজন ঘাটাঘাটি করছেন ওই অ্যাকাউন্ট ভেরিফাইড একটা এক্স অ্যাকাউন্ট হ্যাক করা কতটা সহজ, করলে কতক্ষণে ফিরে আসে, এসব আলাপ চলছে। আগে তার স্ট্যাটাসটা নিয়ে একটু কথা বলি, যেটা নিয়ে বিতর্ক। আমি আবারও বলছি এটা কনফিউজিং, এটা আদতে কী হয়েছিল। কিন্তু যেটা বলছি আমাদের ইলেকশন বা এই পুরো জার্নিতে প্রতিটা ট্রেন্ডিং ঘটনা আমি একটু কথা বলে রাখতে চাই। তিনি বলছেন বাংলা করলে এরকম দাঁড়ায় যে জামাতের মানে নারীর অবস্থানের ব্যাপারে জামাত পরিষ্কারভাবে বলতে চায় যে এটা কোনোভাবে কনফিউজ না তারা, এবং তারা নর অ্যাপোলজেটিক, মানে তারা এটা ক্ষমা চাইবার মতো বিষয় মনে করেন না, এটা প্রিন্সিপাল, এটা তাদের নৈতিক অবস্থান। তারা মনে করেন মেয়েদের কোনোভাবেই লিডারশিপে আসা উচিত না, জামাতে এটা ইম্পসিবল, অসম্ভব, আল্লাহ এটা পারমিট করেননি, স্পষ্টভাবে লেখা আছে। তারপরে যে কথাগুলো প্রচণ্ড মানে বিতর্ক তৈরি করেছে, তারপরে বলছে যখন মেয়েদেরকে মডার্নিটির নামে, আধুনিকতার নামে তাদের ঘর থেকে বের করা হয়, তখন তারা এক্সপোজড হয় কিসের প্রতি? এক্সপ্লয়টেশন, মোরাল ডিকে অ্যান্ড ইনসিকিউরিটি। এই হলো সেই বিখ্যাত বা কুখ্যাত বাক্য যেটা নিয়ে চরম ডিবেট। ইটস নাথিং বাট অ্যানাদার ফর্ম অফ প্রস্টিটিউশন। এই বাক্যটা এখানে স্পষ্টভাবে লেখা আছে, এটা অন্য ফর্মের একটা পতিতাবৃত্তি। তারপর বলা হচ্ছে যে মিডিয়াতে যে অশ্লীলতা, ওয়ার্ক প্লেসে যে হ্যারাসমেন্ট হয়, এগুলো সাইন অফ প্রোগ্রেস না, এগুলো মোরাল কোলাপসের সিমটম। আবার বলা হচ্ছে তারা এই মরালিটির সাথে কোনো রকম কম্প্রোমাইজ করতে পারেন না, এটা যতটাই ফ্যাশনেবল হোক না কেন। অত্যন্ত আপত্তিকর সব কথা। তবে আগে একটা কথা বলে রাখি, কাজ করা নারীদের প্রতি জামায়াতের এবং জামাত আমিরের ভীষণ বিদ্বেষ আছে, এটা ফর শিওর। আমি একটা ছোট প্রমাণ দেবো, একটা ছোট ভিডিও আমি জুড়েও দেবো এটার সাথে। এরপরেই ওই যে বললাম ওই স্ট্যাটাসটা দেওয়া হয়েছে যে এটা হ্যাকড হয়েছিল। এখানে একটা প্রশ্ন অনেকে তুলেছেন, এটা অনলাইনে বিভিন্ন রকম চ্যাট জিপিটি সহ বিভিন্ন ক্ষেত্রে তারা সার্চ টার্চ দিয়ে দেখিয়েছেন একটা ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট হ্যাক করা ইজ অলমোস্ট ইম্পসিবল। কিন্তু যেটা জরুরি কথা এখানে বলা হচ্ছে, যদি একবার হয় সেটা, হ্যাঁ এটা করা যাবে না তা না, খুবই টাফ হলেও এটা করা যেতেও পারে, কিন্তু এটা যদি একবার হয়ে যায় অ্যাকাউন্ট রিকভারি করতে কমপক্ষে 2 সপ্তাহ লাগে। তার মানে এই যে খুব দ্রুত আবার বলা গেল এটা ওনার অ্যাকাউন্ট না। ইনফ্যাক্ট এই প্রবণতা আমরা আগেও দেখেছি, এটা কখনো কখনো কেউ একটা কিছু করে ফেললো, তারপর যদি খুবই প্রবলেম্যাটিক মনে হয় তখন অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এভাবে এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা হয়। একটা ব্যাকল্যাশ তো হয়েছে, তীব্র মারাত্মক ব্যাকল্যাশ হয়েছে। সো এটা হতেও পারে যে স্ট্যাটাসটা মানে তিনি নিজেই দিয়েছেন এভাবে বলছি না, কারণ হলো এই ধরনের মানুষের অ্যাকাউন্টে অনেকেই লেখে, কয়েকজনের কাছে সেটার অ্যাক্সেস থাকতে পারে, সরি এই অ্যাক্সেসটা একটা টিমের কাছে থাকতে পারে, তারা লিখে থাকতে পারে, কিন্তু অ্যাকাউন্ট থেকে এটা দেয়া হয়েছে, হ্যাকড হয়েছে, এটা না হওয়ার সম্ভাবনাও আছে। কিন্তু যে কথাটা বলছিলাম, এটা তীব্র বিতর্ক তৈরি করেছে, এই বিতর্কটা আসলে চলবে, কারণ সাম্প্রতিক সময়ে জামায়াতে ইসলামী এবং বিশেষ করে আমির আল জাজিরার কাছে স্পষ্টভাবে জানিয়েছিলেন যে নারীরা জামাতের প্রধান হতে পারবে না, কারণ নারী প্রেগনেন্ট হয়, নারী ব্রেস্ট ফিড করে তার শিশুকে, সেই কারণে। আর দীর্ঘদিন থেকে তিনি ঘরে থাকা নারীদেরকে এনকারেজ করছেন। 5 ঘন্টা যখন কাজ করার কথা বলছিলেন তখন 3 ঘন্টার কম্পেনসেশন সরকার দেবে, আর যারা ঘরে থাকবেন তাদেরকে তারা বিশেষ সম্মান দেবেন। এবং যে ভিডিওটার কথা বলছিলাম আমি জুড়ে দিচ্ছি, আপনারা শুনুন, যেখানে তিনি কামলা বলছেন নারীদেরকে যারা বাইরে কাজ করেন, কামলা বিয়ে করতে নিষেধ করছেন রীতিমতো, রানী করে রাখে, মানে ঘরে বসে থাকা নারী লাগবে। সো নারী যারা কাজ করেন তাদের প্রতি ক্ষোভ, বিদ্বেষ, অপছন্দ, এগুলো জামাত আমিরের আছে। সেই জায়গায় প্রস্টিটিউট শব্দটা বলে ফেলার মতো প্রেক্ষাপট একেবারেই নেই, সেটা আমরা বলছি না, তবে যেহেতু তারা অফিসিয়ালি ডিনাই করেছেন সেটা ধরে রাখতে হবে। কিন্তু আমি এই ভিডিওটা আপনাদেরকে শুনে রাখতে বলবো, তাহলেই নারীর প্রসঙ্গে তার অবস্থান খুব ক্লিয়ারলি বোঝা যাবে। রানী তুলে আনবা, কামলা তুলে আনবা না, যাকে আনবা তাকে রানীর মর্যাদা দিবা। যুবকরা যারা বিয়ে করেন নাই একটু হাত তুলেন তো দেখি, যাদের বিয়ে বাকি হাত তুলেন। আর এটা লজ্জার ব্যাপার নাকি? তুলেন, হাত তুলেন, দায়িত্ব আছে না আমাদের, বটগালি করা লাগবে না, হাত তুলেন। আলহামদুলিল্লাহ বিপুল হাত উঠেছে চতুর্দিকে। এখন থেকে নিয়ত করো, করে রানী তুলে আনবা, কামলা তুলে আনবা না, যাকে আনবা তাকে রানীর মর্যাদা দিবা।
তাকে গোলাপের মর্যাদা দিবা। মার হক নষ্ট হবে না, স্ত্রীর হক নষ্ট হবে না, সকল হক ইনশাআল্লাহ তোমার পুরুষ উচিত ভূমিকার কারণে প্রতিষ্ঠিত হবে এই পরিবারে ইনশাআল্লাহ।